নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, বিবাহ একটা অতীব পবিত্র এবং মাঙ্গলিক অনুষ্ঠান। এর বিষয়ে কোনো রকমের দ্বিমত নেই। কিন্তু এই বিবাহ নামক এই উৎসব বা এই যে শুভ অনুষ্ঠানটা সবার জীবনে সঠিকভাবে হয় না। কখনো সমস্যা, কখনো হয়ে গেলে পরবর্তীতে সমস্যা, এটা কিন্তু লেগে থাকে। কারণ সেক্ষেত্রে একটা জিনিস জেনে রাখবেন যে আমি এর আগে বহুবার আলোচনা করেছি এই বিবাহ সংক্রান্ত বিষয়টা, অর্থাৎ বিবাহের আগের সম্পর্ক এবং বিবাহের পরের সম্পর্ক দুটো কিন্তু আলাদা। বিবাহের আগের সম্পর্কে রয়েছেন আপনি, সেটা আপনার জীবনের পঞ্চমের অর্থাৎ ওই দ্বাদশ ভাবের মধ্যে পঞ্চম ভাবের কানেকশন দেয়। পঞ্চমে আপনার মনের কানেকশন দেয়। পঞ্চম আপনার ক্ষেত্রে সেই রোমান্টিকতার জায়গা দেয়, কিন্তু কতটা দেবে? পঞ্চম আপনার মধ্যে সেই তার সঙ্গে সম্পর্কের পূর্বজন্মের কোনো কানেকশন সেটা দেয়। পঞ্চম আপনার মধ্যে ভবিষ্যতের চিন্তা ভাবনার জায়গা দেয়, কিন্তু সেটা পরবর্তীতে ভবিষ্যতে যখন সপ্তমে কানেক্ট হয়, সেই সপ্তম হচ্ছে পার্টনারশিপ। ব্যাস, অর্থাৎ পার্টনারশিপ বিজনেস। যেমন আপনি আপনি একটা কোনো বিজনেস করছেন, সেখানে পার্টনারশিপ রেখেছেন, বা আপনি পার্টনারশিপে বিজনেস করছেন, সেখানে মালিকানা দুজন। ঠিক বিবাহটাও কিন্তু সেই পার্টনারশিপের কানেকশন পায়, যেটা হচ্ছে লাইফ পার্টনার বলা হয়। অর্থাৎ লাইফের দুজন, একটা লাইফকে কানেক্ট করছে দুজন পার্টনার। সম্পর্ক, একটা সম্পর্ককে কানেক্ট করছে দুজন পার্টনার। সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য দুজনের অস্তিত্ব রয়েছে, দুজনের গুরুত্ব রয়েছে, দুজনের কর্তব্য রয়েছে। এবং সেক্ষেত্রে অনেক সময় সেই জায়গাটা নেগেটিভ হয়ে যায়, এবং যার কারণে বিবাহের পরে হয়তো 7 দিন টেকে না, বা বিবাহের পরে 3 মাস টেকে না, বিবাহের পরে কখনো 1 বছর টেকে না, বিবাহের পরে কখনো 7 বছরের মাথায় গিয়ে ডিভোর্সের চিন্তা ভাবনা হয় বা অ্যাডজাস্টমেন্ট আসে না। এগুলো কিন্তু আপনার ওই জন্মছকের সপ্তম ভাবের সঙ্গে লগ্ন ভাবের কানেকশন। আমি বারবার বলি, একটা জাতক জাতিকা জীবনে বিবাহ করলো, তার ক্ষেত্রে চতুর্থ ভাবটাও দেখতে হয়, কারণ সে জীবনে কতটা সুখী হতে পারবে। বিশেষ করে মেয়েদের জন্য এটা অতীব গুরুত্বপূর্ণ একটা জায়গা। কারণ সে যখন তার নিজের পিতৃগৃহ হইতে, অর্থাৎ পিতৃগৃহ থেকে যখন তার শ্বশুর এর গৃহে বা স্বামীর গৃহে সে যখন যাবে, তখন সেই স্বামীর গৃহের যারা রিলেটিভ আত্মীয় স্বজন থাকবে, তার সঙ্গে কতটা কম্প্রোমাইজ করবে, কতটা অ্যাডজাস্ট করবে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা দ্বিতীয় ভাগ দেয়। তাহলে অনেকের এই সমস্যাটাও রয়েছে। বিগত দিনে এটা অনেক অনেক শোনা যেত যে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন তার উপর অত্যাচার করছে। কখনো কখনো এটার নেগেটিভ, আরও নেগেটিভ দিকেও নিয়ে যেত। তুলনামূলক এই জায়গাগুলো অনেক কম হয়ে গেছে, কিন্তু এখনও রয়েছে। তাই এই জটুক বিচার, যেটার থেকে আপনি বুঝতে পারবেন এই জাতক, এই জাতিকার সঙ্গে ভবিষ্যতে কতটা অ্যাডজাস্ট হবে, ভবিষ্যতে কতটা তার মিল থাকবে। কখনো কখনো অষ্টম মাঙ্গলিক, যেটা আবার ওই জটুক বিচার থেকে আসে না, সেটা মাঙ্গলিক একটা দোষ, একটা আলাদা পার্ট। কখনো কখনো বিবাহের পরে সন্তান আসবে কিনা, সেটাও কিন্তু তার এই জটুক বিচার থেকে আসে না, সেটাও একটা পার্ট, একটা ক্যালকুলেশন। সেই জাতক জাতিকার কোনো রকমের শুক্র নেগেটিভ আছে কিনা একটা জাতকের, বা সেই জাতিকার সেক্ষেত্রে কোনো রকমের ওভারির কোনো রকম সমস্যা আছে কিনা, যেটা সন্তান ধারণের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেটার সমস্যা সেটা জন্মছকের নির্দিষ্ট গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী দেয়। সেই জন্য মেডিকেল অ্যাস্ট্রোলজি বলে যে একটা জাতিকার সন্তান ধারণের ক্ষেত্র অবশ্যই মঙ্গল এবং শুক্র গ্রহের নির্দিষ্ট অবস্থান দেখতে হয়, না হলে সেই সাথে
সকল জাতক সেই জাতিকার সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা হয়। আবার কখনো কখনো মেডিকেল অ্যাস্ট্রোলজি এটাও বলছে যে কোনো জাতকের ক্ষেত্রে শুক্র গ্রহ কতটা পাওয়ারফুল আছে যার উপর ডিপেন্ড করে তার বংশ বিস্তার করার যে ক্ষমতা সেটা আছে কিনা। সেই কানেকশনটাও কিন্তু দেয় জন্মছকের শুক্র গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে। তাহলে এগুলো আপনি ওই জটুক বিচারের মধ্যে পাবেন না, এগুলো আলাদা কম্বিনেশন কানেকশন। অনেক সময় দেখবেন যে সম্পর্ক এমন খুব খারাপ জায়গা যাচ্ছে, আবার সেটা ভালো সম্পর্কের জায়গাও তৈরি হচ্ছে। স্বামী স্ত্রী থাকলেও মাঝে মধ্যেই ঝামেলা হবে, কিন্তু সেটা কিন্তু চিরস্থায়ী থাকে না। কিছু কানেকশন থাকলে সেটা চিরস্থায়ী থাকে না, কিছু কানেকশন সেটা না থাকলে সেটা চিরস্থায়ী হয়ে একটা বিপজ্জনক জায়গা এবং কখনো কখনো ডিভোর্সের জায়গায় চলে যায়। তাহলে এগুলো প্রত্যেকটার কানেকশন। আমি এই যে বলা হয় যে অষ্টকূটের বিচার, এই অষ্টকূটের বিচার বা জটুক বিচার বলেন, এর মধ্যেও বর্তমান সমাজ ব্যবস্থায় অতীব গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু স্বাধীন থাকতে পছন্দ করে। আগে 40 বছর আগে যদি আপনি পিছিয়ে যান, তখন কিন্তু তার মেয়েরা বিশেষ করে স্বামীর ওপর ডিপেন্ড হয়ে যেত, শ্বশুর বাড়ির ওপর ডিপেন্ড হতো। আরও পিছিয়ে যান, সম্পূর্ণভাবে তাদের ওপর ডিপেন্ড হয়ে যেত, কারণ তারা যা বলবে সেটাই। কিন্তু ধীরে ধীরে সমাজ পরিবর্তন হয়েছে, সমাজ উন্নতির দিকে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ তাদের সমান অধিকার নেওয়ার জন্য ছুটছে, এবং সেক্ষেত্রে মেয়েরাও সমতালে তারা কিন্তু তাদের সুযোগ সুবিধা এবং তারা জীবনের নির্দিষ্ট স্বাধীনতাও পাচ্ছে। এবং আজকের জায়গায় দাঁড়িয়ে সেই জন্য জনিকুট খুবই গুরুত্বপূর্ণ, যেটাতে 4 পয়েন্টের অবস্থান থাকে। সেই জনিকুটের মিল যদি না থাকে, তাহলে এই সকল জাতক জাতিকারা কখনো কখনো স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই সকল জাতক জাতিকারা পরক্রিয়ার মধ্যে আসক্ত হয় যদি জনিকুটের মিল মিনিমাম 50% না থাকে। এটা কিন্তু কানেকশন। এবং কিছু কিছু জায়গা আপনারা মোটামুটি জানেন যে একটা জাতক জাতিকার মধ্যে গণকুটের যেমন বিচার করেন, কারণ সেটা হচ্ছে দাম্পত্য ঐক্যকে ডিপেন্ড করে। ঝগড়া ঝামেলা এবং দুজনের মধ্যে মানসিক অ্যাডজাস্টমেন্ট, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কূটকে কানেক্ট করে। সেই জন্য এই দুটো জিনিস, অর্থাৎ বিশেষ করে বলবো সমাজ ব্যবস্থায়, বর্তমান সমাজ ব্যবস্থায় প্রত্যেক মানুষ স্বাধীনতা চায়, এবং সেক্ষেত্রে জনিকুটের মিল না থাকলে কিন্তু নেগেটিভ ভাইব্রেশন দেবে। এবং এগুলোর সঠিকভাবে ক্যালকুলেশন করে তারপরে বিবাহের জায়গায় যেতে হবে। কারো ক্ষেত্রে মাঙ্গলিক দোষ রয়েছে, বিবাহের জায়গায় গেলে পরবর্তীতে দাম্পত্য অশান্তি, কখনো কখনো পরিবারের মধ্যে যে বন্ডিং সেটা নষ্ট হয়ে যাবে, বা সেই সম্পর্কটা থাকবেই না। এমনকি সেই জাতক জাতিকা সেখান থেকে তাকে বাইরে বার করে দেবে। কখনো কখনো এমন কিছু হয়, কিছু মাঙ্গলিক দোষ রয়েছে যেটা অষ্টম মাঙ্গলিক, দেখবেন বিবাহের পরেই তার লাইফ পার্টনারের একটার পর একটা ক্ষতি হতে শুরু করে দেয়। এগুলোর প্রত্যেকটার শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান আছে। কারো ক্ষেত্রে লগ্ন মাঙ্গলিক, সে খুব জেদ কাজ করে তার মধ্যে, এবং এই জেদ তাকে সর্বশান্ত পর্যন্ত করে দেয়। মাঙ্গলিক দোষ আবার কিছু কানেকশন থাকে, এদের বিবাহের ক্ষেত্রে আটকে দেয়, বিবাহ হতে দেয় না। এমনকি দেখো সম্পর্ক ভালো, পরিবারের মধ্যে দুটো পরিবারের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়ে গেছে, বিবাহের নির্দিষ্ট ডেট পর্যন্ত ফাইনাল হয়ে গেছে, লাস্টে গিয়ে বিবাহটা হতে চায় না। কারণ শুধুমাত্র ওই কনে এবং বর, অর্থাৎ ওই ক্ষেত্রে কিন্তু ওই জাতক এবং জাতিকা যে দুজন আছে তাদের মধ্যে হঠকারী সিদ্ধান্ত, মতের অমিল হয়ে যাওয়া, হঠাৎ ছোট্ট একটা বিষয় নিয়ে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, বা কখনো কখনো ওখানে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা
কোনো একটা জাতক বা জাতিকা প্রতারিত হয়ে গিয়ে সম্পর্কটা পুরো নষ্ট করে ফেলে দেয়া একদম শেষ মুহূর্তে গিয়ে হয়, যেটা বিবাহের ডেটের হয়তো 2-1 দিন আগে বা 2-5 দিন আগে হয়তো সব কিছুর অর্ডার সব কিছু হয়ে গেছে, অ্যাডভান্স হয়ে গেছে, এই রকম মুহূর্তে গিয়ে হয়ে যায়। তাহলে এগুলো কিন্তু দোষ, এগুলো কিছু অশুভ কানেকশন, যেগুলো সঠিকভাবে, আবার বলছি, তার প্রতিকার প্রতিবিধান করতে হবে। অনেক সময় এগুলো শত্রুতার কবলে পড়ে, গুপ্ত শত্রু এগুলোকে ডিস্টার্ব করে দেয় যাতে বিবাহ না হয়। অনেক পরিবারের এরকম জায়গা রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গা রয়েছে ব্যভিচারী দোষ, সেটা আপনি ওই জুটুক বিচারে পাবেন না। একটা জাতিকার বা একটা জাতকের মধ্যে ব্যভিচারী দোষ থাকলে কথার মধ্যেই, এই শব্দটার মধ্যেই রয়েছে সে তার জীবনযাত্রা কিভাবে কোন দিকে নিয়ে যেতে পারে। এটাকে আর ভাঙলাম না। তাহলে সেই জায়গাগুলো জাতক জাতিকার থাকলে কিন্তু তার বন্ডিং, তার বিবাহিত জীবনের যে জায়গাগুলো থাকে সমস্যার পর সমস্যা থেকে যায়। একটা সময় একই ছাদের নিচে তারা থাকতেই পারে না। বৈধব্য যোগ আর মাঙ্গলিক দোষ দুটো কিন্তু এক না। অনেক সময় মাঙ্গলিক দোষে বৈধব্য যোগ তৈরি হয়, কিন্তু বৈধব্য যোগ খুব নেগেটিভ ভাইব্রেশন দেয়, যেটা তার বিবাহের পরে গিয়ে অ্যাডজাস্ট হয় না। এমন কিছু কানেকশন থাকে যার কারণে বিবাহের পরে তার লাইফ পার্টনার প্রচণ্ড মাথা গরম হয়ে যায় এবং সর্বশান্ত হয়ে যায়, ধীরে ধীরে সর্বশান্ত হয়ে গিয়ে নেশার মধ্যে চলে যায়। কখনো কখনো তাদের আচার ব্যবহার সবটাই অস্বাভাবিক হয়ে যায়, এমনকি পাগল পর্যন্ত হয়ে যেতে পারে, কখনো কখনো সুইসাইড পর্যন্ত করতে পারে। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটার কানেকশন আপনার জীবনে দেখবেন যে কখনো কখনো কিছু কিছু মাঙ্গলিক অনুষ্ঠান বা এই বিবাহের পরে জীবনে উন্নতিও হয়। অনেক জাতক জাতিকার আমারই দেখা অনেক ক্ষেত্রে দেখবেন যে তাদের বিবাহ হয়েছে, বিবাহের পরে ভীষণ উন্নতি হয়েছে। জীবনে যে জায়গায় যেখানে ছিল সেই জিরো, সেখান থেকে হিরোর জায়গায় পৌঁছে গেছে। কারণ এখানেও কিন্তু সেই কানেকশন, অর্থাৎ দুটো চার্টের কন্ডিশন, দুটো সম্পর্কের কানেকশন, দুজনের কানেকশন তার জীবনের উন্নতির শিখরে নিয়ে গেছে এবং ধীরে 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 তারা জীবনের একটা নির্দিষ্ট শিখা, নির্দিষ্ট কিন্তু উচ্চতায় পৌঁছে গেছে। তাদের যে স্বপ্ন ছিল স্বপ্নর থেকে অনেক কিছু পেয়ে গেছে। তাহলে এটা বিবাহের কানেকশন বিবাহের পরেও হয়েছে। তাই বিবাহের ক্ষেত্রে শুধুমাত্র নেগেটিভ হবে তা না, বিবাহ হওয়ার পরে অনেক জাতক জাতিকার জীবনের উন্নতি হয়। আমি তো আসলে আমার সামনে বলে দিই যে আপনার বিবাহের পরেও আপনার জীবনের উন্নতি হয়েছে, গাড়ি বাড়ি সব হয়েছে, সে বলতে বাধ্য হ্যাঁ আমি তাই হয়েছে। আবার কারোর ক্ষেত্রে বিবাহ হয়েছে তারপরে সর্বশান্ত হয়ে গেছে, একটার পর একটা সর্বশান্ত হয়ে গেছে। কর্ম করছিল, ভালো চাকরি করছিল, চাকরি শেষ হয়ে গেছে। ব্যবসা করছিল, ব্যবসা ডাউন হয়ে গেছে। শেয়ার মার্কেটে টাকা রেখেছিল, পুরো সর্বশান্ত হয়ে গেছে। তার পরিবারের হঠাৎ করে কেউ সমস্যায় পড়ে মারা পর্যন্ত গেছে। তাহলে এগুলো প্রত্যেকটার কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। সেই জন্য এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে। আগামী যে নির্দিষ্ট তিথি রয়েছে, শিবরাত্রির যোগ, শিব সংহারের প্রতীক। জানেন আপনারা, শিব আমাদের, অর্থাৎ প্রত্যেক জীবের মধ্যে শিবের অবস্থান রয়েছে এবং সেই শিব তার নির্দিষ্ট রূপ রয়েছে। কখনো সে রুদ্র, কখনো সে কিন্তু তার নির্দিষ্ট দিশা রয়েছে। সেই জন্য তার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেজন্য আবার বলছি, আগামী শিবরাত্রি, তারপরে হচ্ছে অমাবস্যা, তারপরে কিন্তু শুভ শুভ কানেকশন এবং যেটা আপনার জীবনের যে অশুভ দোষ রয়েছে সেইগুলোর প্রতিকার করার সম্ভব হবে। সেই জন্য এখন থেকে একদম সম্পূর্ণভাবে ওই তিথি পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে আর নষ্ট করবেন না, যেটা ফেলে রাখবেন না। দেখুন, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে
আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আর বিগত দিনে যে মানুষগুলো এসেছিল তার মুখ থেকে শুনুন তারা কতটা সমস্যার মধ্যে এসেছিল, আজকের জায়গায় দাঁড়িয়ে কতটা ভালো রয়েছে। শুনতে থাকুন। আর সকলকে অতীব শুভ কামনা জানাই, আগামী দিনে আরও ভালো হোক এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। আমি দাদার কাছ থেকে কথাগুলো শুনছিলাম, শুনতে শুনতে দাদা আমাকে হঠাৎ করে থামিয়ে দিতে বললেন এবং দাদা বলছেন যে আমার কথাটা আগে শুনুন। সত্যিকার ওনার কথাটা আগে কিন্তু শুনতে হবে। সেই জন্যই আমি আবার দাদার কাছ থেকে শুনতে চাইবো যে আচ্ছা দাদা, আপনার মনে কি কোনো ক্ষোভ ছিল, কোনো অসন্তোষ ছিল যে কারণে আপনি সব বাধা পেরিয়ে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এসেছেন? আমি একজনের কাছে গিয়েছিলাম, নাম প্রকাশ করব না, কিন্তু খুব বলে যে ভালো ভালো ভালো, মানে নিজের সম্বন্ধে অনেক ভালো একটু বাড়িয়ে বলে আর কি, কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয় না। আমি প্রোগ্রাম দেখে আমিও গেলাম, যাওয়ার পরে আমাকে বলে এই প্রতিকার লাগে, প্রতিকার করলাম, দেখলাম প্রতিকার করার পরে এবার আমাকে একটা নিয়ম ছিল, সেই নিয়মটা হওয়ার পরে আমি বললাম ফোন করলাম, ফোন ধরে না, ফোন করলে ফোন ধরে না। যাই হোক, সে জানি আমার পয়সাটা জলে গেল। এবার একদিন আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি 2:35 নাগাদ, 4:30 দিকে প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রামটা ভালো পছন্দ হলো, আমি ফোন লাগালাম। সেই দিনকে ফার্স্ট দেখলাম আমার মানে ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সঙ্গে সঙ্গে আমার 3-4টে কথা সঠিক বললো। সেদিনকে ছিল মঙ্গলবার, আমি বললাম দেখাবো, বলে আজকে মঙ্গলবারে হয়ে যাবে। আমি চলে এলাম সঙ্গে সঙ্গে স্যারের কাছে। যখন আমি আলোচনা করছি বসে, স্যার বলে এই প্রোগ্রামটা দেখলাম না কিছুক্ষণ আগে। আমি হ্যাঁ স্যার, আমি 2:35 আমি প্রোগ্রাম দেখেছি, রাত্রিবেলায় আবার এসেছি 8:30টার সময়। স্যারকে আবার দেখালাম কালীঘাটে, মানে একটা রাজবাড়ি না কি, ওইখানে দেখালাম। হ্যাঁ, ওখানে দেখালাম। স্যার আমাকে যেগুলো বললো সবগুলো ঠিক, মানে আপনার পাস্ট কি হয়েছে না হয়েছে সব কিন্তু বলেছেন ডক্টর গৌতম শাস্ত্রী। এবং আপনার ডেটা নিয়ে আপনার সঙ্গে কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর আগে কখনো দেখা হয়নি, ওই প্রথম কিন্তু দেখা হয়েছিল, তাই কি? সেটা বলুন দর্শকদের। আমার কথা হচ্ছে, আমি টিভিতে দেখলাম, দেখার পরে ভালো লাগলো প্রোগ্রাম দেখে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম। এত ভালো প্রোগ্রাম, এত ভালো কথা বলে, আমার খুব ভালো লেগেছে। আমি সেই দিনকেই রাত্রিবেলা কালীঘাটে দেখালাম। দেখানোর পরে আমাকে বললো এটা লাগবে। আমার ঠিক আছে, তোমার ব্যবসা চলছিল, ব্যবসা একটু প্রবলেম হয়েছে, আমার কাছে আসবে, প্রতিকার করে দেবো, ঠিক হয়ে যাবে। আমি খুব খুশি। আমাকে তারাপীঠেও যেতে বলেছিল, আমি বললাম তারাপীঠ আর যাবো না, আপনার বাড়িতে রত্নন্দী কালী পুজোয় যাবো। আমি খুব খুশি, আমার কাজ হয়েছে, মানে হয়েছে বলে আগে কাজ করিয়েছি। আচ্ছা আচ্ছা, এবার তা বলে আরো কাজ আছে, আমার কাজ আছে, 8:30 অব্দি, রাত 8:30 থাকতে হবে। মানে এটা কি আমার সঙ্গে স্বীকার করবেন দাদা যে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলে সাকসেসটা হাতের মুঠোয় পাওয়া যায়? ফার্স্ট টাইম তো এলাম আমি। এর আগে কাজ করিয়েছেন আপনি? না না, স্যারের কাছে করিনি, অন্য জায়গায় করেছি। আপনার মধ্যে কি এটুকু আশা জাগছে? স্যার আমাকে যেটা বলেছে অরিজিনাল কথা বলেছে, আমার ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সবই বলেছে। আমার ভালো লেগেছে, নির্দ্বিধায় আমি চলে এসেছি। তবে এখানে আসলে আশা করি ভালো লোকে, আমি তো এসে দেখলাম যে ভালো, লোকেরা আসুক, ভালো সাকসেসফুল পাবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার দিদির কাছে চলে যাই। দিদি, আপনার নামটা বলুন। আমার নাম দীপ্তি মণ্ডল। দীপ্তি মণ্ডল কোথা থেকে আসছেন? পাটানগর থেকে আসছি। পাটানগর থেকে দীপ্তি মণ্ডল, আজকের এই শুভ দিনে রটন্তী কালী পূজায় উনি চলে এসেছেন। মনের মধ্যে কি কোনো কিছু আছে যে এমন কিছু যে আজকের এই দিনটা আমি কাজে লাগাবো, আজকের এই শুভ দিনটা আমার জীবনের খুব মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিন, সেই বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, আজকের দিনে আমরা অমাবস্যা, একাদশী, পূর্ণিমা আমরা এমনি পালন করি, মানে সেই হিসাবে এই দিনটা তো খুবই ভালো। তো আমার এখানে আসা তাৎপর্যটা আমি শুনতে চাইছি। তাৎপর্যটা হচ্ছে, আমার হাজবেন্ড ওই ফোনে ওনাকে ফোন করেছিলেন। ফোন করার পরে উনি বিগত 4 বছর আমাদের কি ক্রাইসিসের মধ্যে আমরা চলছি সেটা সঠিক বলে দিল একবার ফোন করতেই। এবং ও ডেট অফ বার্থটা নিয়ে ওনার যে চার্টটা বার করেছিলেন, বার করে উনি পারফেক্ট আমাদের জীবনধারাটা বলে দিতে পারলো। তো ওনার বলাতে আমারও খুব ভালো লাগলো। ও বলল যে দেখো, এরম কিন্তু এমনটা কেউ বলতে পারেনি, কিন্তু ইনি পুরো ডিটেলসে বলে দিল যে আমরা কি সমস্যার মধ্যে চলছি, আমাদের কি হচ্ছে না হচ্ছে, তাহলে এনাকেই একবার দেখাই। সঙ্গে সঙ্গে ওই জন্যই মানে
ফোন করে ওই দিনকেই দেখিয়েছি। তা উনি বললেন যে তোমার একটা রেমেডি দিতে হবে। তো রেমেডিটা দেওয়ার জন্য বললো যে আপনি এখানে এসে পরের সপ্তাহে নিয়ে যেতে পারেন, না হলে আমি 10 তারিখে যাব তারাপীঠে, ওখানেও আপনারা আসতে পারেন, না হলে 18 তারিখে অমাবস্যা, মৌনী অমাবস্যাতে আমার বাড়িতে ক্রিয়া হবে এবং হোমযজ্ঞ হবে, ওখানে যদি আসতে পারেন ওখানেও এসে ধারণ করতে পারেন। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানেই আমরা আসবো, আপনার বাড়িতেই আসবো। তাই আমরা আজকে এসেছি। আজকে ওর ক্রিয়া হয়েছে এবং ওইটা ধারণ করিয়েছেন এবং পরবর্তী হোমযজ্ঞে হবে, সেটা দেখার অপেক্ষায় আছি। এবারে দেখি কি হয়, পড়ার পরে বিশ্বাস নিয়ে তো করছি। কিন্তু একটা ডেটাতে ডক্টর গৌতম শাস্ত্রী লাস্ট 4 years পাস্ট হিস্ট্রি বলে দিয়েছে। এটা কিন্তু যাতা কথা না, একেই বলে হচ্ছে কারিশমা। একদম এই জন্যই ওনাকে আমার ভালো লেগেছে যে চলো ওনার কাছেই চলো। এরকমটা তো কেউ এরকম তো বলতে পারিনি, কিন্তু ইনি ডিটেলসে বলে দিল যে আমাদের কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কি কি হচ্ছে, আমাদের কি হয়েছে সব বলে দিতে পারলো। যে একটা ডেট অফ বার্থ নিয়ে এভাবে বলে দেওয়াটা মুখের কথা নয়। তাহলে তুমি এত তো অনেক জায়গায় গেছো, তাহলে চলো ওখানেই চলো, দেখো কি হয়। ক্ষুদ্র একটা ডেটা তা থেকে বলে দেওয়া সত্যি অসম্ভব ব্যাপার। এই অসম্ভবকে সম্ভব করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হ্যাঁ, উনি তারাপীঠ মহাশ্মশানে গিয়ে মহাযজ্ঞ করেন, উনি কামাখ্যায় গিয়ে মহাযজ্ঞ করেন। এই অমাবস্যাগুলোতে কিন্তু আপনারা ওনাকে পাবেন তারাপীঠ মহাশ্মশানে, ওনাকে পাবেন কামাখ্যায়, ওনাকে পাবেন কঙ্কালীতলায়, বিশেষ প্রয়োজনে বেনারসে। বিভিন্ন অমাবস্যায় কিন্তু গুরুত্ব অনুযায়ী বা তথ্য অনুযায়ী তিনি চলে যান এইসব স্থানে এবং গিয়ে কিন্তু কঠিন থেকে কঠিনতর তন্ত্রক্রিয়া গুরুত্ব সহকারে করেন আপনাদের জন্য। বলছে ওর খুব শরীরটা ভালো থাকে না, তারপরে ওর চাকরি তো বলে আসতে পারে, বাধা আসতে পারে, বদনাম আসতে পারে চাকরি ওইখানে। তারপরে ওর মাঙ্গলিক দোষ আছে একটু, আর অনেক কটা দোষ আছে, স্যার গুলো কাটিয়ে দেবে। কিছু কথা না বলা যায় না, ঝর্ণাদি কিন্তু সেই কথাগুলো বলতে চাইছেন না। এগুলো সিক্রেট রাখাই প্রয়োজন, কেননা ব্যক্তিগত কিছু সমস্যা থাকে, যে সমস্যার কথা একমাত্রই ডক্টর গৌতম শাস্ত্রী জানেন। প্রত্যেকেই ওই জন্য কিন্তু এখানে আসছেন। যেখানে কিছুই সম্ভাবনা থাকে না সেখানে কিন্তু সম্ভাবনার আশার আলো জাগান এবং বাস্তবে সেটা পরিণত করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হয়েছে হয়েছে, আবার আমার বৌমা ভালো হয়েছে। এই আমার কাকা শ্বশুর টশুর বাড়ির থেকে না সব বৌমা টোমারা সবাই আসে, সবাই এসে উপকার হয়েছে। তা ওদের সাথে আমার বৌমাকেও পাঠিয়েছিলাম। বৌমার বাচ্চা দুবার ওরকম হয়েছিল বলে স্যারের কাছে এসেছিলাম। এখন বৌমার মেয়ে হয়েছে, তাই এখন সব ভালো আছে। তাই আবার মেয়েরও হাত দেখালাম, মেয়ের খুব এসব বললো, তাই মেয়েকে আবার নিয়ে এসেছি। আপনার নাম? মিনতি মন্ডল, কোথা থেকে আসছেন আপনি? কৃষ্ণনগর ডিম। আচ্ছা, কি কারণে এসেছেন এখানে? বৌমার জন্য আচ্ছা, কি কোনো সমস্যার কারণে? সমস্যা, সমস্যা বলতে ওনার একটু ওনার মা মারা গিয়েছিল আচ্ছা, আগুনে পুড়ে, ভয় ভয় করে সবসময়। আপনার নামটা কি? অর্চিতা মন্ডল। অর্চিতা মন্ডল। অর্চিতা মন্ডলের মা মারা যায় এবং তারপর থেকেই ওনার একটা ভয় ভয় ভাব থাকে, যেন মনে হয় মা বোধহয় আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এরকম ধরনের। হ্যাঁ, ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল, মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বললো যে আমি আসতে চাই বাবা। আসতে চাইবো। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই পরের সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে
এখন ছেলেটা এখানে সে পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম, একজন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, কত বড় টেন্ডার আমি কি করে পাবো। পট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছেন। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা অ্যাওয়ার্ড এসছে যে 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি। এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। এই জিনিসগুলো উনি বলেছিলেন, যে আমি যে জিনিসগুলো বলছি, ডক্টর গৌতম শাস্ত্রী উনি বলেছিলেন আমাকে, মানে একটা ভবিষ্যৎবাণী। আচ্ছা, আমি মানতাম না। বলেছিল আপনি এইসব কাজগুলো করবেন, আপনার সময়টা প্রচন্ড ভালো আসছে, তবে 7:30 চলে যাবে, কিন্তু আপনি ঘাবড়াবেন না। যদি কোনো অসুবিধা হয় আপনি আমার কাছে আসবেন, লাগাতার কন্ট্যাক্ট রাখবেন, তার জন্য কোনো পয়সা লাগবে না। তখন আমি বললাম যে ঠিক আছে, কখনো কখনো অমাবস্যা, আজকে জাস্ট আমাকে ডেকেছিল, অনেক দুটো অমাবস্যায় মিস করেছি। আচ্ছা, এই প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনের মানে 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। তার মানে কিন্তু জগন্নাথ মিত্র স্বীকার করছেন যে 80% আমি 80% একদম বিলিভ করি। বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। থেকে উনি যখনই করবেন, 3-4টে ওনার কন্ট্যাক্ট আছে, ওনার কথাগুলোকে শুনতে হবে। খুব ভালো লাগলো জগন্নাথ মিত্রের সঙ্গে কথা বললাম। জগন্নাথ মিত্র কিন্তু একটাই কথা বলেছেন, যে আমার যে সব সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু হতে পারে যে তার কেরিয়ারের দিক থেকে, তার ব্যবসার দিক থেকে, কিন্তু আরেকটা সম্পর্ক, যে ছেলে আসবে নাই, একদমই সব থেকে মেন আছে, যে আসবেই না বলেছিল বাবার কাছে, সে কিন্তু ফিরে এসেছে। কার জন্য? ডক্টর গৌতম শাস্ত্রীর জন্য। আপনারাও যারা এই অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করবেন যে সাকসেস হাতের মুঠোয় এনে দেন ডক্টর গৌতম শাস্ত্রী, বন্ধ ভাগ্যের দরজা খুলে দেন ডক্টর গৌতম শাস্ত্রী। কি নাম আপনার? আমার নাম মানিক করগুপ্ত। মানিক করগুপ্ত। আপনি কোথা থেকে এসেছেন? আমি কল্যাণী থেকে এসেছি। কিসের টানে, কিসের আকর্ষণ এখানে আসা? আমি অনেক জ্যোতিষীদের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি সেভাবে ফল পাইনি। আমি তারপরে টিভিতে ফলো করি, কার কাছে গেলে পাওয়া যায়। ফল তো পাওয়া যায়, কিন্তু কার কাছে গেলে আমি ফল পাবো সেটা আমি চেষ্টা করি। দেখতে দেখতে ওনার প্রোগ্রাম দেখি, এবং ওনাকে আমি অনেক দিন ধরে ফলো করি। ফলো করার পরে আমার মনে হলো যে এরকম একটা ডক্টর গৌতম শাস্ত্রী ভদ্রলোক, তার কাছে গেলে আমি আশা করি কাজ পাবো। যে কাজের জন্য আমি চেষ্টায় রয়েছি, সেই কাজটা আমি পাবো। মানে আপনি যে সমস্যা জর্জরিত, ডক্টর গৌতম শাস্ত্রী সেই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করতে পারবেন, এটাই আপনার বক্তব্য। এটাই আমার বক্তব্য। মানিকবাবু খুব সুন্দর বললেন, কিন্তু অনেকের অনুষ্ঠান দেখেছেন, কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর যে প্রেডিকশন টিভিতে, সেটা থেকে অনেকেই অ্যাট্রাক্ট হন, যে একটা সামান্য ডেটা ফোনের মাধ্যমে বলে দিচ্ছে, তারপরে কি করে ভদ্রলোক তার পাস্ট, তার প্রেজেন্ট এন্ড ফিউচার ডিটেলসে বলে দিচ্ছে। সেই কারণে মানিকবাবু চলে এসেছেন আজকে, এবং উনি আশাবাদী ওনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবেই হবে, তাই তো? হ্যাঁ, আমি সেই আশাতেই ওনার কাছে এসেছি, এবং আমি বেশি দিন হয় না এসেছি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়,
এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। তাহলে অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে। আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই। অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সেই করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্রে ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে তার সূত্র ধরে, তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত দুদিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে। এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে, এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে। এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাওয়ার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে তার আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা হচ্ছে একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এটা এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গা থেকে বেরিয়ে আসলেন।
এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না। তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো, এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়, এবং সেটা আমি দেখি যে হ্যাঁ, এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার, তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না। এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। ক্ষেত্রেও কিন্তু তাই জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে। এবং সেটাই তাই আমি করে থাকি, এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। এই ক্যালকুলেশনটা আগে আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার উপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্ন ভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্ন ভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে
মানে গাইড করা হয় এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। সেই আর কি। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নম্বরে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।